গতকাল বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্যের প্রেক্ষিতে এবার পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতৃত্বর দ্বিচারিতা নতুন তলানিতে এসে ঠেকেছে। বিজেপি সাংসদ বলছেন, ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে কোনো সীমান্ত থাকবে না, দু দেশই আবার এক হয়ে যাবে। এসব বলছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আবার অমিত শাহের নেতৃত্বাধীন সেই এক বিজেপি সরকার নেতৃত্বাধীন সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করছে। যে সীমান্ত বিজেপি সাংসদ তুলে দিতে চান, সেই সীমান্ত রক্ষার জন্য জমি না দেওয়ার অভিযোগ। রাজ্য সরকারের সীমান্ত রক্ষার জন্য জমি না দেওয়ার অভিযোগ করছে অমিত শাহের সরকার। এটা কোনো জাতীয়তাবাদ নয়, এসআইআর এর নামে লোককে বোকা বানানো। এটাই বিজেপির রাজনীতি, দ্বিচারিতা আর বিশ্বাসঘাতকতার সংমিশ্রণ। বিজেপির নিজের কথা শুনুন আর সিদ্ধান্ত নিন, কে রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছে। এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট থেকে আপনারা শুনলেন জগন্নাথ সরকার তিনি কি বলেছিলেন। বিতর্কের পর নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন বিজেপি সাংসদ। কি বলেন শোনাবো। কৃষ্ণ কেমন, যার মন যেমন। তৃণমূল যেমন চায়, তারা ভাবছে কাঁটাতার বেড়া দিলে আমরা ওপারে গিয়ে লুটে পুটে খাবো। আগে তো কাঁটাতারের বেড়া ছিল না। যারা সাম্প্রদায়িক সুশ্রী দিয়ে মুসলিম ভোট নেওয়ার জন্য বৃহত্তর বাংলাদেশের স্লোগান দেয়, তারা এটা কাঁটাতার তুলে দিয়ে বাংলাদেশ বানাতে চাইছে। আর আমরা ক্ষমতায় আসলে বাংলার উন্নয়ন হবে। আগামী দিনে বাংলা অতীতে সোনার বাংলা যেমন ছিল সেই রকম করলে দেখা যাবে বাংলাদেশ তারা নিজেরাই ভারতের সঙ্গে জুড়ে যাবে। আমাদের দখল করার কিছুই থাকবে না, সেটাও কাঁটাতারের বেড়া উঠে যাবে। তারা নিজের থেকেই বলবে আমরা ভারতের সঙ্গেই থাকতে চাই। ভারতের অঙ্গরাজ্য হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। উন্নয়নের সাথে দখল করার কিছু দরকার নেই। এসআইআর ঘোষণা হতেই উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় কাজ ছাড়ছেন পরিচারিকারা। গৃহকর্ত্রীদের অনেকেই বলছেন কাজ ছেড়ে বাংলাদেশে চলে গেছেন তাদের গৃহ সহায়িকারা। আর এতেই প্রশ্ন উঠছে, এসআইআর ঘোষণা হতেই হঠাৎ করে কেন উধাও হয়ে যাচ্ছেন তারা? পিছনে কি তাহলে রয়েছে অন্য কোনো কারণ? কারো এলাকায় পরিচিতি রহিমার মা নামে, কারো আবার পাড়ায় পরিচয় মিনতির মা বলে। কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পর হঠাৎ করেই নাকি তারা উধাও। উত্তর ২৪ পরগনার বিরাটি, বিশরপাড়া সহ বিস্তীর্ণ অঞ্চলে গৃহ সহায়িকাদের একাংশের হঠাৎ উবে যাওয়া ঘিরেই দানা বাঁধছে রহস্য। প্রশ্ন উঠছে, তারা কি তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারী? তারা কি এসআইআর ঘোষণা হতেই উধাও হয়ে যাচ্ছেন? আমরা তো মাসি মাসি করে ডেকেছি। আর ওর মেয়ের নাম হচ্ছে রহিমা। অল্প কিছু জামা কাপড় নিয়ে তা কাজ ছেড়ে টাকা পয়সা নিয়ে চলে গেল। বিরাটির শরৎ কলোনির বাসিন্দা অপলা মিত্র। তার বাড়িতে ২৫ বছর ধরে কাজ করতেন রহিমার মা। কিন্তু তার দাবি, কয়েকদিন আগেই কাজ ছেড়ে বাংলাদেশে ফিরে গেছেন তার বাড়ির পরিচারিকা। রহিমার মা বলতাম, মাঝে মধ্যেই ওনারা বাংলাদেশে যাতায়াত করতেন। আপাতত এইরকম অবস্থায় পুরোপুরি চলে গেছেন এখন কাজ ছেড়ে। এখানে অনেক বাড়িতে, আমাদের আশেপাশে অনেক বাড়িতে, এই এলাকায় অনেক বাড়িতেই কাজ করতেন। শরৎ কলোনিরই আরেক বাসিন্দা গীতিকা বসু। সম্প্রতি তার গৃহ সহায়িকাও কাজ ছেড়ে বাংলাদেশে চলে গেছেন বলে দাবি তাঁর। তো ওই ১০-১২ বছর কাজ করছিল। তারপর মাঝে মাঝে ওর মেয়ে এসে কাজ করতো। প্রথম বলেছিল যে আমি হোটেলে কাজ পেয়েছি, নাতিকে নিয়ে কাজ করবো, থাকা খাওয়া দেবে, ওইখানেই থাকবো, এই কথা বলেছিল। পুজোর আগে টাকা পয়সা নিয়ে দেনা পাওনা নিয়ে চলে গেছে। বললো যে থাকবো না, আবার যদি তাড়ায় দেয় এখান থেকে, তাহলে কোথায় যাবো, কি করবো। উত্তর ২৪ পরগনার বিশরপাড়া থেকে অনেকেই যখন বাংলাদেশে ফেরার তোড়জোড় করছেন, তখন এক চিলতে বাড়ির উঠোনে বসে আতঙ্কের প্রহর গুনছেন মোহাম্মদ আলম। ২০০২ সালে কিছু রয়েছে? না, কিছু নেই। আমার ওই ২০০৬ লাইসেন্স আছে। লাইসেন্সের পরে তারপরে সব করেছি। আমি এখানে আছি প্রায় ৪০ বছর। ছোটবেলায় নিয়ে এসেছিল অভাবের জন্য বাংলাদেশ থেকে। এখানে এসে মা মারা গেছে, বাবা মারা গেছে, আমরা এখানে রয়েছি। এখন আতঙ্ক, কোথায় যাব? আমি তো জন্মই হয়েছি 2006-এ, তো আমি 2002-এ কি করে দেখাবো যে আমার ভোটার আইডি কার্ড? আমার বাবারাও তো তখনই এসেছিল, মানে এই 2006 বা 3-এর পরেই এখানে ইন্ডিয়া এসেছে, তো তারা কি করে দেখাবে? তখন তো এত নিয়মও ছিল না। মাধ্যমিক সার্টিফিকেট আছে, আমার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আছে, আমি এখন কলেজেও পড়ছি, তো এইগুলো ছেড়ে তো আমি যাবো না। এ নিয়ে চলছে রাজনীতিও। নিউ মার্কেটকে যেমন ফাঁকা করে দিয়েছি,
আরো দলে দলে পালান। তিনটে কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা ইংরেজি তর্জমা করে নেবেন কোন বর্ডার এলাকার তৃণমূল নেতার কাছ থেকে। একটা হচ্ছে ডিটেক্ট, দুই হচ্ছে ডিলিট, তিন হচ্ছে ডিপোর্ট। তারা আসলো কি করে বাংলাদেশ থেকে? বর্ডার তো আমরা জানি বিএসএফ পাহারা দেয়। বিএসএফ কি এইরকম জায়গায় পৌঁছেছে অমিত শাহ বিএসএফ যে পয়সা দিলে আসা যায়, পয়সা দিয়ে আবার যাওয়া যায়? তাহলে বিএসএফ এর এই টাকাটা কার কাছে যাচ্ছে? অমিত শাহর কাছে কি না শুভেন্দু অধিকারীর কাছে? শুধুমাত্র ভারতীয়রাই থাকবে ভারতের ভোটার তালিকায়, এই লক্ষ্যেই শুরু হয়েছে এসআইআর। তা ঘিরেই এখন নানা অঙ্ক, নানা সমীকরণ। উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেশের সামনে বড় বিপদ হলো অনুপ্রবেশকারীরা। তাদের ফলে ভারতের জনবিন্যাস পাল্টে যাচ্ছে, বেদখল হচ্ছে দেশবাসীর সম্পদ। প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ ছাড়া করব। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তীতে হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিশানা করলেন কংগ্রেসকেও। নরেন্দ্র মোদীকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল এবং কংগ্রেস। आज देश की एकता और आंतरिक सुरक्षा को बहुत बड़ा खतरा घुसपैठियों से भी है। हम भारत में रह रहे हर घुसपैठियों को बाहर निकाल करके ही रहेंगे। যারা হুঙ্কার দিয়েছেন আজ পর্যন্ত কোনোটাই বাস্তবায়িত করতে পারেননি। আজ পর্যন্ত অনুপ্রবেশকারী যদি ধরেন এবং বাইরে পাঠান। এসআইআর আবহে বিধানসভা ভোটের আগে যখন অনুপ্রবেশ অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে, তখন ফের একবার এ নিয়ে সরব হলেন নরেন্দ্র মোদী। देश के भीतर दशकों से विदेशी घुसपैठिए वो देशवासियों के संसाधनों पर कब्जा करते रहे, डेमोग्राफी का संतुलन बिगाड़ते रहे, देश की एकता दांव पर लगाते रहे। অনুপ্রবেশকারী যদি কেউ হয় নিয়ম বিরুদ্ধভাবে, তাহলে সেখানে সরকার যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমাদের সরকার তো বলেনি কোথাও যে যারা অনুপ্রবেশকারী তারা থাকবে। কিন্তু যারা বলছে যারা ন্যায়সঙ্গতভাবে যারা ভোটার আছে তাদেরকে বাদ দিতে দেবো না আমরা। ধর্মান্ধতার উপর ভিত্তি করে রাজনীতি ইলেকশনে জয়লাভের চেষ্টা করছে। নাম না করে কংগ্রেসকেও নিশানা করেন প্রধানমন্ত্রী। पुरानी सरकारें इतनी बड़ी समस्या पर आंख मूंदे रही। वोट बैंक की राजनीति के लिए राष्ट्र की सुरक्षा को जानबूझकर खतरे में डाला गया। कुछ लोग देश हित से ज्यादा अपने स्वार्थ को ऊपर रख रहे हैं। ये लोग घुसपैठियों को अधिकार दिलाने के लिए राजनीतिक लड़ाई लड़ रहे हैं। इनको लगता है कि देश एक बार टूट गया, आगे भी टूटता रहे, इनको कोई फर्क नहीं पड़ता। 2014 থেকে 2025 11 বছর নরেন্দ্র মোদী ক্ষমতায়, 3 বার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে এতদিনেও অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াতে পারলেন না কেন? কেন শুধু ভোট এলেই তার অনুপ্রবেশের সমস্যার কথা মনে পড়ে? পাল্টা প্রশ্ন করছে কংগ্রেস সিপিএম। ভোটের সময় মানুষকে আবার ভুলভাল বোঝাতে হবে? অনুপ্রবেশ, হিন্দু, মুসলমান এসব বোঝাচ্ছেন নাকি? অনুপ্রবেশকারীরা ওই আপনার ওই মেঘের আড়ালে রাডারকে ফাঁকি দিয়ে যেরকম করে মানে ফাইটার প্লেন রাডারকে ফাঁকি দিয়ে চলে যায়, সেরকম কি অনুপ্রবেশকারীরা মেঘের আড়ালে চলে এলো নাকি? আসলে ব্যর্থতার দায় ঢাকার জন্য আপনি এখন ব্লেম গেম করছেন। কত বছর হলো? 14 সাল থেকে 11 বছর ধরে উনি প্রধানমন্ত্রী। উনি কি লবডঙ্কা করলেন? কি করলেন? উনি 11 বছরের প্রধানমন্ত্রী। এটা যদি উনি 14 সালে বলতেন, 15 সালে বলতেন, 16 সালে বলতেন, মানে হতো। এতগুলো বছর পর এ দায়িত্ব তো ওনার। কেন উনি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে পারেননি? কেন না স্বরাষ্ট্র মন্ত্রক ফেল করেছে? এর আগে পশ্চিমবঙ্গের জনসভা থেকে এবং 15ই আগস্ট লালকেল্লা থেকেও অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়েছিলেন নরেন্দ্র মোদী। এখন প্রশ্ন হলো, অনুপ্রবেশ ইস্যু নিয়ে যুগের পর যুগ ধরে শুধু রাজনীতিই চলবে নাকি সমস্যার সমাধানও হবে?
আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।